দেখো বিন্যাস চ্যাপ্টারটা একটা ক্লাস হয়েছিল, একটা ক্লাস আলোচনা হয়েছিল, আজকে দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে মেইন যে ফর্মুলা এনপিআর এর মানটা আমরা দেখেছিলাম। এনপিআর মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। আর কি দেখেছিলাম না, ফ্যাক্টরিয়াল জিরোর ভ্যালুটা দেখেছিলাম যে 1, এই পর্যন্ত হয়েছিল। এইবার আজকে সরাসরি অঙ্কে যাব। বিভিন্ন টাইপের অঙ্ক আছে, একটা অঙ্ক ভালো করে বুঝে নেবে, ওই টাইপের যে অঙ্কগুলো আছে তাহলে নিশ্চয়ই করতে পারবে। প্রথমে ধরো কি লিখেছি, কি লিখেছি, আমার নাম, তাই তো। প্রথম প্রশ্ন হচ্ছে আমার নামে যে বর্ণগুলো ব্যবহার করা হয়েছে এই বর্ণগুলো দিয়ে মোট কতগুলো নাম তৈরি করা যেত। প্রথম প্রশ্ন, মোট কতগুলো নাম তৈরি করা যেত। তো দেখে নাও নামের বর্ণগুলো, এইচ একটাই আছে, এ একটাই আছে, এস একটাই, আই একটা, বি সবগুলোই ভিন্ন, কোনোটা রিপিট নেই। আমার নামের বানানে দেখো কোনো বানানটা, কোনো বর্ণটা একাধিকবার নেই, রিপিট নেই, তাহলে সবগুলো ভিন্ন। কতগুলো আছে? 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে এই 7টা বর্ণকে, বিভিন্ন বর্ণকে মোট বিন্যস্ত করা যায় ফ্যাক্টোরিয়াল 7, তাহলে 5040 এতটি। অর্থাৎ এই বর্ণগুলোকে নিয়ে মোট 5040টা নাম তৈরি করা যেত। সেই 5040টা নামের মধ্যে একটা হচ্ছে এই নামটা, একটা হচ্ছে এই নামটা। ক্লিয়ার? প্রথম প্রশ্নের উত্তর শেষ। যেই নামের বর্ণগুলোকে নিয়ে মোট কতগুলো নাম তৈরি করা যেত, উত্তর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7। 7টা যেহেতু বিভিন্ন আছে, ফ্যাক্টোরিয়াল 7। এই ফ্যাক্টোরিয়াল 7 পর্যন্ত মানটা তোমাদের একটু মনে রেখে দেবে। ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, আর ফ্যাক্টোরিয়াল 7 মানে 5040। এই পর্যন্ত নাম মনে রাখলেই হবে, বাকি আর রাখার দরকার নেই। এইবার 1 নম্বর শর্ত বলছে যে এই যে বর্ণগুলো দিয়ে মোট এতগুলো নাম তৈরি করা যাচ্ছে, এর মধ্যে কতগুলো নাম এইচ দিয়ে শুরু হবে। এইচ দিয়ে শুরু, এইচ দিয়ে শুরু কতগুলো, এইচ দিয়ে শুরু হবে কতগুলো, এইচ দিয়ে শুরু হবে কতগুলো নাম। তো এইচ দিয়ে যখন শুরু হবে তাহলে মানে কি, প্রথম অক্ষরটা আমি যে বিন্যস্ত করছি, বিভিন্ন অক্ষরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার ফলেই তো এক একটা বিন্যাস পাচ্ছি। যখনই আমি বলছি এইচ দিয়ে শুরু হবে, তার মানে ফার্স্ট অক্ষরটা এইচ, এইটা আর আমি চেঞ্জ করতে পারবো না। এইচ অক্ষরটা আমি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7 এই পজিশনে আমি বসাতে পারবো না, কারণ এইচ দিয়ে শুরু মানে প্রথম অক্ষরটা এইচ ফিক্সড হয়ে গেল। তাহলে এইচটাকে আর আমি নাড়াতে পারছি না। তাহলে এখন সাজানোর আছে কতগুলো, এই 6খানা, এই 6খানা, 1 2 3 4 5 6, এই 6টাকে মোট বিন্যাস করা যাবে কত রকম ভাবে, ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে। তাহলে এইচ দিয়ে শুরু হবে এই রকম নাম কতগুলো হবে না, বাকি 6টাকে বিন্যস্ত করা যাবে ফ্যাক্টোরিয়াল 6, তার মানে কত, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720। তাহলে এইচ দিয়ে শুরু হবে এই রকম নাম কতগুলো পেলাম, 720টা। বলে এটা বুঝতে পারলে কিনা। বললাম হাসিবুল শব্দের বর্ণগুলোকে নিয়ে কতগুলো নাম তৈরি করা যাবে যেগুলো এইচ দিয়ে শুরু হবে। এইচ দিয়ে শুরু হওয়া মানে এইচটা ফিক্সড, প্রথম পজিশনে ওটা থাকবেই, ওর আর স্থান পরিবর্তন করা যাবে না। তাহলে স্থান পরিবর্তন করানো বা সাজানো যাবে কোনগুলোকে না, বাকি যে 6খানা আছে সেই 6টাকে দেখো সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে। হলো 2 নম্বর কোশ্চেন। এইচ দিয়ে শুরু, এইচ দিয়ে শুরু আর এল দিয়ে
শেষ নয়। এইচ দিয়ে শুরু, এল দিয়ে শেষ নয় কতগুলো? যদি বলতো এইচ দিয়ে শুরু এল দিয়ে শেষ, দেখো পারতে। এইচ দিয়ে শুরু এল দিয়ে শেষ, তাহলে কিন্তু পারতে। কি না, এইচ দিয়ে শুরু মানে এইচ, এটা ফিক্সড, এল দিয়ে শেষ মানে এটাও ফিক্সড, তাহলে এইটাকেও নামাতে পারছি না, এটাকেও স্থান পরিবর্তন করতে পারছি না। তাহলে এখন সাজানোর আছে কতগুলো? এই পাঁচটা, 1 2 3 4 5। তাহলে এইচ দিয়ে শুরু আর এল দিয়ে শেষ, সেইটা কতগুলো হবে আগে বলো? না ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? 120। এই 120টা শব্দ বা 120টা নাম কি হবে? এইচ দিয়ে শুরু হবে এবং এল দিয়ে শেষ হবে। কিন্তু আমার কোশ্চেন বলেছে কি, এইচ দিয়ে শুরু হবে, এল দিয়ে শেষ হবে না, এল দিয়ে শেষ নয়, এইরকম কতগুলো? তাহলে উত্তর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস ফ্যাক্টোরিয়াল 5 সমান কত? 720 মাইনাস 120, 720 মাইনাস 120 সমান 600। এইচ দিয়ে শুরু, এল দিয়ে শেষ নয়। কারো কারো বুঝতে অসুবিধা হচ্ছে, কেন এটা বিয়োগ করলাম, কেন, কি করে হল? তাহলে তাদেরকে জিজ্ঞাসা করি যে ধরো একটা ক্লাসে তোমার 60টা মেয়ে আছে, একটা ক্লাসে 60টা মেয়ে আছে, ঠিক আছে? 60টা মেয়ে যদি থাকে, এর মধ্যে বলেছে 20টা নেড়ি আছে, 20টা নেড়ি আছে মানে ন্যাড়া, চুল নেই মাথায়, ঠিক আছে? 60টা মেয়ের মধ্যে 20 জন নেড়ি, তাহলে চুলওয়ালা কতগুলো আছে? কি করে পাবে? টোটাল মেয়ে 60টা, তার মধ্যে ন্যাড়া আছে 20টা, তাহলে চুলওয়ালা কতগুলো? এই ন্যাড়া কটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কতগুলো পাবে? 40খানা চুলওয়ালা। তাহলে এইচ দিয়ে শুরু হচ্ছে 720 খানা, এইচ দিয়ে শুরু হলো 720 খানা, এইচ দিয়ে শুরু এরকম, এইচ দিয়ে শুরু এরকম, মোট এইটা কতগুলো আছে? না 720 খানা। এদের কোনোটা দেখা যাচ্ছে বি দিয়ে শেষ, কোনোটা এল দিয়ে শেষ, কোনোটা এ দিয়ে শেষ, কোনোটা এস দিয়ে শেষ, এল দিয়ে শেষ, আই দিয়ে শেষ, এল দিয়ে শেষ, এ দিয়ে শেষ, এরকম বিভিন্নটা বিভিন্ন রকম শেষ আছে। এইবার এইটা হচ্ছে মোট 720 খানা এইচ দিয়ে শুরু। এবার এইচ দিয়ে শুরু আর এল দিয়ে শেষ, সেইগুলো হচ্ছে এইটা মুছে দিলাম, এইচ দিয়ে শুরু এল দিয়ে শেষ মুছে দিলাম, এইচ দিয়ে শুরু এল দিয়ে শেষ, এইগুলো কতগুলো ছিল? এই যেগুলো মুছলাম, এইটা এইটা এইটা, এই সবগুলো মিলে এইগুলো কত? না 120 খানা। এরা হচ্ছে এইচ দিয়ে শুরু ছিল এবং এল দিয়ে শেষ ছিল। তাহলে ওই 120 খানাকে যদি বাদ দিয়ে দিই, ওই 120 খানাকে বাদ দিয়ে দিলাম, তাহলে যেগুলো পড়ে রইল তারা এইচ দিয়ে শুরু, অন্য কিছু দিয়ে শেষ, এল দিয়ে শেষ নয়। বোঝা গেল? এইচ দিয়ে শুরু ছিল মোট 720 খানা, এই 720 খানার মধ্যে দেখলাম 120 খানা হচ্ছে এইচ দিয়ে শুরু এবং এল দিয়ে শেষ। তাহলে ওই 120 খানাকে যদি আমি বাদ দিয়ে দিই, যেগুলো পড়ে রইল তারা এইচ দিয়ে শুরু এবং এল দিয়ে শেষ নয়, অন্য কোনো কিছু দিয়ে শেষ, ঠিক আছে? তাহলে এইচ দিয়ে শুরু, এল দিয়ে শেষ নয়, এইটা তোমাদের বইয়ে এটা লগারিদম এই ওয়ার্ডটা নিয়ে করা আছে, প্রশ্ন দেওয়া আছে। দেখবে লগারিদম শব্দর বর্ণগুলোকে নিয়ে কত রকম ভাবে বিন্যস্ত করা যায়, এল দিয়ে কতগুলো শুরু হবে, এল দিয়ে শুরু হবে কিন্তু এম দিয়ে শেষ হবে না, এরকম সব আছে দেখবে, ঠিক আছে? এরপর 3 নম্বর হচ্ছে যে এই শব্দের বর্ণগুলোকে নিয়ে কত রকম ভাবে বিন্যস্ত করা যাবে যাতে স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে। স্বরবর্ণ, স্বরবর্ণ একসঙ্গে থাকবে, একসঙ্গে থাকবে। স্বরবর্ণ একসঙ্গে থাকবে মানে স্বরবর্ণ কারা? ভাওয়েল। তাহলে ভাওয়েল কে কে? এ, ই, আই, ও, ইউ, এই 5খানা হচ্ছে ভাওয়েল আমাদের। তা আমাদের এইখানে কে কে আছে? এ আছে, আই আছে, ইউ আছে। বাহ, কি সুন্দর, দেখো একটা বাদ দিয়ে আছে, কি সুন্দর। ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। যে নামটা রেখেছিল বেশ হিসাব করেই রেখেছিল, বলো
কি সুন্দর বেশ, একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ, আবার একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ। তো যাক, প্রশ্ন হচ্ছে এই স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে, স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে মানেটা কি? স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে মানে হচ্ছে ওদের মাঝখানে কোনো ব্যঞ্জনবর্ণ এসে ঢুকতে পারবে না। স্বরবর্ণগুলো যদি এক জায়গায় থাকে তাহলে তাদের মাঝখানে কেউ ব্যঞ্জনবর্ণ আসতে পারবে না, এটাই তার অর্থ। তাহলে স্বরবর্ণ আছে কতজন? এ আই ইউ। তাহলে এ আই ইউ, এইখানটাই করি, এ আই ইউ, এই হচ্ছে তিনটে স্বরবর্ণ, এরা সবসময় একসঙ্গে থাকবে। তাহলে এরা একসঙ্গে থাকা মানে এরা যদি ওয়ার্ডের প্রথমে বসে তাহলে তিনজন গিয়েই ওয়ার্ডটার প্রথমে বসবে, যদি মাঝে বসতে চায় তাহলে এই তিনজন গিয়েই মাঝখানটায় বসবে, যদি শেষে বসতে চায় তাহলে এই তিনটে একসঙ্গে গিয়ে শেষে বসবে, কারণ এদের মাঝখানে তার কেউ ঢুকবে না। তার মানেটা কি? এরা তখন একটা বর্ণের মতো কাজ করছে না, যে ওয়ার্ডে যেখানেই যাচ্ছে তিনজন মিলে একসঙ্গে গিয়ে সেখানে বসছে, তার মানে কি ওই তিনটে মিলে একটা বর্ণের মতো হয়ে গেছে, দেখো বোঝা গেল? তাহলে তখন বর্ণ কতগুলো হবে না, একটা, দুটো, তিনটে, চারটে, এই ব্যঞ্জন বর্ণ চারটে আছে, আর এই স্বরবর্ণ সবগুলো যাই আচরণ করছে একটা বর্ণের মতো, যেখানেই যাচ্ছে সবাই মিলে গিয়ে একসঙ্গে গিয়ে সেখানে যাচ্ছে, তাহলে তখন বর্ণ কতগুলো হয়ে যাবে? 5খানা, যে চারটে ব্যঞ্জন বর্ণ আর সব স্বরবর্ণগুলো মিলে একটা বর্ণের মতো কাজ করছে, তাহলে 5টা ব্যঞ্জন বর্ণ, এই 5টা বর্ণ হচ্ছে, 5টা বর্ণকে বিন্যস্ত করা যাবে কত রকম ভাবে? ফ্যাক্টোরিয়াল 5। যে এইচ এস বি এল চারটে আর এরা মিলে একটা, 5টাকে বিন্যস্ত করা যাবে ফ্যাক্টোরিয়াল 5 হলো। এইবার দেখো, এই যে একসঙ্গে যে যারা আছে এরা নিজেরা তো আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে, এদের মাঝখানে কোনো ব্যঞ্জন বর্ণ আসবে না, ঠিক কথাই, কিন্তু এরা তো আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। এ আই ইউ আছে, বা এ ইউ আই হতে পারে, আই এ ইউ হতে পারে, আই এ ইউ হতে পারে, তেমনি আই ইউ এ হতে পারে, অর্থাৎ এরা নিজেরা তো বিন্যস্ত হতে পারে। তাহলে এরা নিজেরা কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে না, এরা আছে কজন? 3জন, তাহলে এরা নিজেরা বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 3। অর্থাৎ এই অর্ডারটা বা এই ক্রমটার জন্য ফ্যাক্টোরিয়াল 5 পেলে, আবার এ ইউ আই এর জন্য আবার ফ্যাক্টোরিয়াল 5 পাবে, আই এ ইউ এর জন্য ফ্যাক্টোরিয়াল 5 পাবে, এইটার জন্য ফ্যাক্টোরিয়াল 5, তেমনি ইউ এ আই এর জন্য ফ্যাক্টোরিয়াল 5, মানে এরা যত রকম ভাবে হবে তত ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। তাহলে ঠিক আছে, অর্থাৎ যা বুঝলে বোঝো, আর না বুঝলে অন্তত এইটা মনে রেখো যে যাদেরকে একসঙ্গে রাখতে চাইছো সবসময় তাদেরকে একটা বর্ণ ধরবে, যাদেরকে একসঙ্গে রাখতে চাইছো তাদেরকে সবসময় একটা বর্ণ ধরবে, দিয়ে তাদেরকে একটা ধরে দেখবে যে কতগুলো বর্ণ হচ্ছে ফ্যাক্টোরিয়াল তত হলো, ইনটু যারা একসঙ্গে থাকবে তারা কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে, এইটা হচ্ছে মোট বিন্যাস, একসঙ্গে রেখে বিন্যাস। যদি এই অঙ্কটাই বলতো যে ব্যঞ্জন বর্ণগুলো একসঙ্গে থাকবে, ব্যঞ্জন বর্ণগুলো একসঙ্গে থাকবে, তাহলে ব্যঞ্জন বর্ণগুলো একসঙ্গে থাকা মানে তখন কে কে হবে না, এইচ এস বি এল এরা একসঙ্গে থাকবে, আর কে পড়ে রইল এ আই ইউ, তাহলে মোট তখন কতগুলো বর্ণ হয়ে গেল না, এই তিনটে আর এরা সবগুলো মিলে একটা, তাহলে মোট বিন্যস্ত হবে ফ্যাক্টোরিয়াল 4, ইনটু এই যারা একসঙ্গে আছে তারা নিজেরা যত রকম ভাবে বিন্যস্ত পারে ইনটু 4। যদি বলতো যে ব্যঞ্জন বর্ণগুলো একসঙ্গে থাকবে কত রকম বিন্যাস পাওয়া যাবে, তাহলে এইটা হতো অ্যান্সার। ঠিক আছে, এইবার এই অঙ্কটায় যদি বলতো এই শব্দের বর্ণগুলোকে নিয়ে কত রকম ভাবে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে না, স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে না, তাহলে একসঙ্গে থাকবে এইটা, তাহলে একসঙ্গে থাকবে না ওই নানাবাদ। মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7, এতগুলো মোট বিন্যাস পাওয়া যায়, এর মধ্যে একসঙ্গে থাকবে হচ্ছে এটা, এই কটা হচ্ছে ন্যাড়া, তাহলে চুলোলা কত একসঙ্গে থাকবে না,
তার মানে এইটা মাইনাস এইটা। ঠিক আছে, এই থাকবে না মানেই হচ্ছে ওই আগে ন্যাড়াটাকে বাদ দিতে হবে, অর্থাৎ ন্যাড়া খুঁজবে যে থাকবে কতগুলো, তাহলে থাকবে নাটা ওইটা বাদ দিলেই বাকিগুলো থাকবে না। ঠিক আছে, তাহলে একসঙ্গে থাকবে, এটা হয়ে গেল 4 নম্বর। এই শব্দের বর্ণগুলোকে নিয়ে কতগুলো বিন্যস্ত করা যাবে যাতে দুটো স্বরবর্ণ একসঙ্গে থাকবে না, বা একসঙ্গে বা পাশাপাশি, দুটি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না করে দিই। দুটো স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, দুটো স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, তাহলে কি হবে দেখো। তাহলে এখানে ব্যঞ্জনবর্ণ কে কে আছে? এইচ আছে, এস আছে, বি আছে, আর এল আছে। আর স্বরবর্ণ কে কে আছে? এ আছে, আই আছে, ইউ আছে। কি বলেছে? দুটো স্বরবর্ণ পাশাপাশি থাকবে না। তার মানে স্বরবর্ণগুলো তাহলে কোথায় কোথায় বসতে পারে না, এই যে 4টে ব্যঞ্জনবর্ণ আছে এদের মাঝখানে দেখো 3টে জায়গা, আর এই দু সাইডে 2টো জায়গা। তাহলে এই যে 5টা জায়গা, এই 5টা জায়গার মধ্যে যদি এদের 3জনকে বসাই তাহলে দেখো দুটো স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, কারণ মাঝখানে কোনো না কোনো একটা ব্যঞ্জনবর্ণ ঢুকে যাচ্ছে। তুমি এখানে এখানে আর এখানে বসাও, বা এখানে 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 বসাও, বা এটাই বসাও, যেখানেই বসাও না কেন এই পজিশনগুলোর মধ্যে দেখো মাঝখানে একটা করে ব্যঞ্জনবর্ণ ঢুকে যাচ্ছে, অর্থাৎ দুটো স্বরবর্ণ পাশাপাশি থাকবে না। তাহলে স্বরবর্ণগুলো বসাতে হবে কোথায় না, এই 4টে ব্যঞ্জনবর্ণের মধ্যবর্তী 3টে জায়গা আর 2 প্রান্তে 2টো, মোট 5টা জায়গার মধ্যে বসাতে হবে। তাহলে এই 5টা জায়গায় 3জনকে বসানো যাবে কত রকম ভাবে? 5p3। বলো ক্লিয়ার কিনা? এই 5টা স্থানে 3জনকে বসানো যাবে 5p3 প্রকারে। হলো, তা বসে গেল। আর এই ব্যঞ্জনবর্ণ যে 4টে, এরা এই 4টে জায়গার মধ্যে নিজেরা বিন্যস্ত হতে পারে। এইগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণের জায়গা, এইগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণের জায়গা, এইগুলো ব্যঞ্জনবর্ণের জায়গা। তাহলে এই 4টে জায়গাতে এই 4টে ব্যঞ্জনবর্ণকে বিন্যস্ত করা যাবে কত? 4p4, 4p4। অর্থাৎ এইটা ক্যালকুলেশন করে যেতে হবে কত? 5 ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 2, এইটা বাই এটা মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 4 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1। তাহলে এইটাকে কত লেখা যাবে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 2 আর ফ্যাক্টোরিয়াল 2 কেটে যাবে, এইটা হচ্ছে অ্যান্সার। কোনো দুটো স্বরবর্ণ পাশাপাশি থাকবে না। একই রকম ভাবে এইবার যদি বলে 5 নম্বর, কোনো দুটো ব্যঞ্জনবর্ণ, দুটি ব্যঞ্জনবর্ণ পাশাপাশি থাকবে না, দুটো ব্যঞ্জনবর্ণ পাশাপাশি থাকবে না। তাহলে দুটো ব্যঞ্জনবর্ণ যদি পাশাপাশি না থাকে তাহলে স্বরবর্ণ কে কে আছে? এ আছে, আই আছে, ইউ আছে। আর ব্যঞ্জনবর্ণ কে আছে? এইচ আছে, এস আছে, বি আছে, এল আছে। তাহলে এই 4টেকে আমি বসাবো যেন দুটো ব্যঞ্জনবর্ণ পাশাপাশি না থাকে। তাহলে কোথায় কোথায় বসাতে পারি? এই 2টো জায়গা আর প্রান্তে 2টো, 4টে। তাহলে এই 4টে জায়গাতে এই 4টে বর্ণকে বসাবো, এই 4টে জায়গাতে এই 4টে বর্ণকে বসাবো। তাহলে 4টে জায়গার মধ্যে 4টে বর্ণকে বসানো যাবে কত? 4p4 ইন্টু, এইবার এইগুলো হচ্ছে স্বরবর্ণের জায়গা, এইগুলো হচ্ছে স্বরবর্ণের জায়গা। এই 3টে স্বরবর্ণের জায়গাতে 3টে স্বরবর্ণকে বসানো যাবে কত? 3p3 সমান কত? 4p4 মানে ফ্যাক্টোরিয়াল 4, 3p3 মানে ফ্যাক্টোরিয়াল 3। নিচে ফ্যাক্টোরিয়াল 0 হতো, সেইগুলো আর লিখলাম না, ফ্যাক্টোরিয়াল 0 মানে যেহেতু 1। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এইরকমও রাখতে পারো, আর এইগুলো ছোট আছে গুণ আকারেও রাখতে পারো, এইরকম রাখলেও কোনো ভুল নেই। যে ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 3,
মানগুলো বসিয়ে গুণ করতে হবে তা কিন্তু নয়, এরকম রাখলেও হবে। ঠিক আছে, কোনো দুটো স্বরবর্ণ পাশাপাশি বসবে না এইটা, কোনো দুটো ব্যঞ্জনবর্ণ পাশাপাশি বসবে না এইটা। ঠিক আছে, এইবার আর কি করা যেতে পারে এখান থেকে, যে কোনো দুটো স্বরবর্ণও পাশাপাশি থাকবে না, কোনো দুটো ব্যঞ্জনবর্ণও পাশাপাশি থাকবে না। কোনো দুটো স্বরবর্ণও পাশাপাশি থাকবে না, দুটি স্বরবর্ণ এবং দুটি ব্যঞ্জনবর্ণ পাশাপাশি থাকবে না। দুটো স্বরবর্ণ এবং দুটো ব্যঞ্জনবর্ণ পাশাপাশি থাকবে না। তার মানে কি, একটা স্বরবর্ণ, যখন বলছে দুটো স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, তার মানে ব্যঞ্জনবর্ণ দুটো পাশাপাশি থাকলেও কোনো অসুবিধা নেই। যখন বলছে দুটো ব্যঞ্জনবর্ণ পাশাপাশি থাকবে না, তখন দুটো স্বরবর্ণ যদি পাশাপাশি থাকতে তাহলে কোনো অসুবিধা নেই। আর যখন বলছে দুটো স্বরবর্ণও পাশাপাশি থাকবে না, দুটো ব্যঞ্জনবর্ণও পাশাপাশি থাকবে না, তাহলে কি হবে না, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ। এই ক্ষেত্রে উত্তর কিন্তু এটাই পাবে, যেহেতু স্বরবর্ণ তিনটে আর ব্যঞ্জনবর্ণ চারটে আছে। স্বরবর্ণ তিনটে, ব্যঞ্জনবর্ণ চারটে, অর্থাৎ স্বরবর্ণ তিনটে যদি আমি এই তিনটে বলি স্বরবর্ণ, আর তাহলে ব্যঞ্জনবর্ণ এই মাঝের এইগুলো, এই চারটে জায়গাতেই ব্যঞ্জনবর্ণ বসবে। যদি দেখা যেত যে স্বরবর্ণ তিনটে আর ব্যঞ্জনবর্ণ পাঁচখানা আছে বর্ণটাতে, তাহলে এই অঙ্কটা আদৌ সম্ভব নয়। স্বরবর্ণ যদি তিনটে থাকে আর ব্যঞ্জনবর্ণ যদি পাঁচখানা থাকতো, তাহলে এই চারটে জায়গা আর একটা ব্যঞ্জনবর্ণ বসাবে কোথায়, যেখানেই বসাতে যাও পাশাপাশি হয়ে যাবে, করা যেত না। এই ক্ষেত্রে হবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি, এই চারটে জায়গাতে চারটে ব্যঞ্জনবর্ণ, 4p4, তিনটে স্বরবর্ণ তিনটে জায়গাতে 3p3, এইটাই অ্যান্সার হবে এই ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে এইটাই অ্যান্সার হবে। অর্থাৎ চারটে স্বরবর্ণের মধ্যবর্তী, তিনটে স্বরবর্ণের মধ্যবর্তী দুটো স্থান আর প্রান্তে দুটো, মোট চারটে স্থানে চারটে ব্যঞ্জনবর্ণকে বসানো যাবে 4p4 প্রকারে, আর স্বরবর্ণ তিনটেকে 3p3 প্রকারে। ঠিক আছে, যদি এইখানে আবার দুটো স্বরবর্ণ থাকতো তাহলে কি হতো, দুটো স্বরবর্ণ থাকলেও এই অঙ্কটা করা যেত না। কারণ দুটো স্বরবর্ণ থাকলে তোমার যে কোনো একটাকে তুমি মুছে দাও, দেখো যে ব্যঞ্জনবর্ণ দুটো পাশাপাশি হয়ে যাবে। অর্থাৎ এমন অঙ্ক দেবে যেটা করা যাবে, এরকম দেবে না যেটা করা যাবে না। এই অঙ্কটার ক্ষেত্রে এইটাও যা উত্তর পাবে, এটাও তাই উত্তর পাবে। ঠিক আছে, অনেকে ভাবছে নিজের নামটা পেয়েছে, যা পাচ্ছে সেইটা দিয়ে করছে, বেশ আমার নাম দিয়ে আর অঙ্ক করবো না, আমার নাম দিয়ে আর অঙ্ক করবো না। সুযোগ পেয়েছিলাম একটু, বুঝতে পেরেছ, আমার নাম দিয়েও বুঝতে পারলে বইয়েতে যা অঙ্ক দিয়েছে সেগুলোও করতে পারবে। এইবার বইয়ে দু একটা অঙ্ক একটুখানি এই পি দিয়ে অঙ্কটা আগে দু একটা দেখাই, তারপর আবার অন্য টাইপের অঙ্কে যাব। যে এইটা এনখানা বস্তুর, এইটা দেখাতে হবে, এনপিআর এর মানেটা বলে দিচ্ছি। এনখানা বস্তুর মধ্যে থেকে আরখানা বস্তু নিয়ে বিন্যাস, এনপিআর মানে হচ্ছে ওইটা এনপিআর। তাহলে প্রমাণ করতে দিচ্ছে 1 প্লাস 1 ইন্টু 1p1 প্লাস 2 ইন্টু 2p2 প্লাস 3 ইন্টু 3p3 প্লাস ডট ডট n ইন্টু npn। এইটা সমান দেখাতে বলেছে n প্লাস 1 pn প্লাস 1, n প্লাস 1 pn প্লাস 1, এইটা দেখাতে বলেছে। এইটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ করে দেখাও যে এইটা। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করো। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস 1 ইন্টু 1p1 মানে ফ্যাক্টোরিয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 প্লাস 2 ইন্টু 2p2 মানে ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 0 প্লাস 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 0 প্লাস ডট ডট n ইন্টু কত ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0 হয়েছে।
তাহলে ফ্যাক্টরিয়াল 0 মানে কি, ফ্যাক্টরিয়াল 0 মানে 1, ফ্যাক্টরিয়াল 0 মানে 1, তাহলে এইটা 1 প্লাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 1, 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট n ইন্টু ফ্যাক্টরিয়াল n হয়েছে। এইবার দেখো আমি যদি এই দুটো টার্ম নিই এই পর্যন্ত যদি নিই তাহলে কি পাচ্ছি দেখো, এইটা 1 প্লাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 1 মানে 1 সমান কত হচ্ছে 1 প্লাস 1 মানে 2, তাহলে এইটাকে ফ্যাক্টরিয়াল 2 লেখা যাবে। দেখো 1 প্লাস 1 মানে 2, এই পর্যন্ত যদি নিই, এই পর্যন্ত নিলে দেখো হচ্ছে এটা 1 আর এটা 1 ইন্টু 1 মানে 1, 1 প্লাস 1 মানে 2 মানে ফ্যাক্টরিয়াল 2। যদি এই পর্যন্ত নিই, এই পর্যন্ত নিলে দেখো এই পর্যন্ত হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 প্লাস এটা করলে কত 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, তাহলে ফ্যাক্টরিয়াল 2 যদি কমন নিই, ফ্যাক্টরিয়াল 2টাকে কমন নিয়েছি, তাহলে 1 প্লাস এটা কত 1 প্লাস 2 সমান কত হচ্ছে 1 প্লাস 2 মানে 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, 1 প্লাস 2 মানে 3 আর এটা ফ্যাক্টরিয়াল 2, 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 মানে ফ্যাক্টরিয়াল 3। তাহলে এই পর্যন্ত নিলে দেখো এই ফ্যাক্টরিয়াল 1 পর্যন্ত নিয়ে ফলাফল কি পেয়েছিলাম, ফ্যাক্টরিয়াল 2 পেয়েছিলাম। এই পর্যন্ত নিলাম ফলাফলটা কি পেলাম, ফ্যাক্টরিয়াল 3। এই পর্যন্ত যদি নিই তাহলে এইটা প্লাস এইটা কত 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, এইবার ফ্যাক্টরিয়াল 3 কমন নাও, ফ্যাক্টরিয়াল 3 কমন নিলে 1 প্লাস 3 তার মানে কত 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 তার মানে কত ফ্যাক্টরিয়াল 4। তাহলে দেখো ভালো করে এবার লক্ষ্য করো, 1 পর্যন্ত নিয়ে পেয়েছিলাম ফ্যাক্টরিয়াল 2, 2 পর্যন্ত যখন নিলাম তখন পেলাম ফ্যাক্টরিয়াল 3, 3 পর্যন্ত যখন নিলাম এই ফ্যাক্টরিয়াল 3 পর্যন্ত যখন নিলাম তখন কি পেলাম ফলাফলটা ফ্যাক্টরিয়াল 4। তাহলে এইভাবে যদি আমি ক্যালকুলেশনটা করতে থাকি, তাহলে এই পর্যন্ত যদি নিই তাহলে এইটা আলটিমেট ফলাফলটা কি হবে না ফ্যাক্টরিয়াল n প্লাস 1। যে ফ্যাক্টরিয়াল 1 পর্যন্ত নিলে ফলাফলটা ফ্যাক্টরিয়াল 2 হচ্ছে, ফ্যাক্টরিয়াল 2 পর্যন্ত নিয়ে যদি ক্যালকুলেশন করি ফলাফলটা পেলাম ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 পর্যন্ত নিয়ে যদি ক্যালকুলেশন করি ফলাফলটা পেলাম ফ্যাক্টরিয়াল 4। তাহলে এইভাবে ডট ডট করে ফ্যাক্টরিয়াল n পর্যন্ত নিলে ফ্যাক্টরিয়াল n প্লাস 1, ফ্যাক্টরিয়াল n প্লাস 1 মানে কি লেখা যাবে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টরিয়াল 0, কারণ ফ্যাক্টরিয়াল 0 মানে 1, তাহলে এইটা সমানই লেখা যাবে n প্লাস 1 p n প্লাস 1, কারণ এর ভ্যালুটাই হচ্ছে এইটা n প্লাস 1 ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টরিয়াল এইটা মাইনাস এইটা মানে 0। ঠিক আছে, হলো। আর একটা প্রমাণ, এটা রাইট হ্যান্ড নিয়েও করা যায়, আমি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে গেলাম, কেউ রাইট হ্যান্ড থেকে শুরু করে লেফট হ্যান্ডেও আসতে পারো। আর একটা অঙ্ক হচ্ছে এইটা n p r মাইনাস 1, n p r মাইনাস 1 বাই a ইকুয়াল টু n p r বাই n p r বাই b ইকুয়াল টু n p r প্লাস 1 বাই c। এইটা প্রমাণ করতে বলেছে b স্কোয়ার, প্রুভ দ্যাট b স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু b প্লাস c, a ইন্টু b প্লাস c, b স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু b প্লাস c। এইটা প্রমাণ করতে বলেছে, এইটা সমান এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে এইটা। তো এখন কি করে প্রমাণ করব, কেমন করে এই প্রমাণটা করব, দেখো আমায় যেটা প্রমাণ করতে দিয়েছে আমি আগে সেইখানটার দিকে লক্ষ্য করছি। এইটা সমান কি দেখাতে হবে না, এইটা দেখাতে পারবো যদি b বাই a সমান b প্লাস c বাই b, এইটা দেখাতে পারি। এইখানে একটা b কে এই দিকে ভাগ করেছি আর এটাকে এই দিকে এনেছি, অর্থাৎ যদি আমি b বাই a সমান 1 প্লাস c বাই b এইটা দেখাতে পারি তাহলেই আমার হবে। ঠিক আছে, কারণ এইটা দেখাতে পারলেই আমি এইটা দেখাতে পারবো। তাহলে আমি b বাই a এর মানটা বার করি আগে,
বি বাই এ, বি বাই এ মানে এইটা এইদিকে গেল, এইটা এইদিকে আসবে, তাহলে এন পি আর বাই এন পি আর মাইনাস ওয়ান। এন পি আর মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর এন পি আর মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এইটা মাইনাস এটা এন মাইনাস আর প্লাস ওয়ান, এইটা সমান, এটা উল্টে গেলে কত হবে, এইটা এটা কেটে গেল, তাহলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর সমান, এইটাকে ভাঙলে কি হবে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল, এক কমবে এখান থেকে এক কমে যাবে, এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে এইটা, বলে এই জায়গাটা ঠিক বুঝলে কিনা। প্রথমে এইটা এটা কেটে গেল, এইটা উপরে চলে গেল, এইটা নিচে চলে গেলো, এইটা হলো, এইটাকে ফ্যাক্টোরিয়াল যদি ভাঙি তাহলে এই টার্মটা হলো এখান থেকে এক কমবে, এখান থেকে এক কমা মানে এই একটা বাদ চলে গেলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর আমি ভাঙলাম না কারণ এইটাই নিচে আছে, তাহলে এইটা এটা কেটে গেলে কি হলো এন মাইনাস আর প্লাস ওয়ান, এইটা পেলাম, বি বাই এর মানটা পেলাম। এইবার সি বাই বি এর মানটা বার করো, সি বাই বি, সি বাই বি মানে এইটা এখানে যাবে আর এইটা এখানে আসবে, অর্থাৎ এন পি আর প্লাস ওয়ান বাই কত এন পি আর, এইটা মানে কত ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এইটা মাইনাস এটা এন মাইনাস আর মাইনাস ওয়ান, আর এইটা ভাঙলে কত ফ্যাক্টোরিয়াল এন বাই এইটা মাইনাস এটা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর সমান, এইটা উল্টে গেলে এইটা এটা কেটে যাবে, তাহলে উপরে হয়ে গেল ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর এইটা এন মাইনাস আর মাইনাস ওয়ান, এই দুটোর মধ্যে কে বড়, এইটা দেখো বড়, তাহলে এইটাকে ভাঙলে কি হবে এন মাইনাস আর ইন্টু আবার এখান থেকে এক কমে যাবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস ওয়ান, নিচে এইটাই আছে ওই জন্য আমি এইটাই রেখে দিলাম এন মাইনাস আর মাইনাস ওয়ান, এইটা এটা কেটে গেল, তাহলে কত হলো এন মাইনাস আর, তাহলে সি বাই বি সমান পেলাম এন মাইনাস আর, আর বি বাই এ পেলাম এন মাইনাস আর প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে বি বাই এ, বি বাই এ সমান কত এন মাইনাস আর এর মানটা বসিয়ে দাও, এন মাইনাস আর এর মান কত হয়েছে সি বাই বি, সি বাই বি প্লাস ওয়ান, এন মাইনাস আর এর মানটা বসিয়ে দিলাম, এন মাইনাস আর এর মান পেয়েছি সি বাই বি আর প্লাস ওয়ান ছিল ওয়ান লিখেছি, এইবার এইটা ইয়ে করো লসাগু করলে কত হচ্ছে বি বাই এ ইকুয়াল টু বি প্লাস সি বাই বি, কোনাকুনি গুণ করো তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস সি, এই যে যেটা প্রমাণ করতে দিয়েছিল চলে এলো। ঠিক আছে, তাহলে আমি আগে এইটা প্রমাণ করতে হবে, তাহলে এইটা আসবে কি করে না, এইটা যদি হয় তাহলে ওইটাই আমি দেখালাম, বি বাই এর মানটা বার করলাম আর সি বাই বি এর মানটা বার করলাম, দিয়ে এবারে এর জায়গায় সি বাই বিটা পেয়েছি, এটা বসিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এইবার ওই একসঙ্গে থাকা একসঙ্গে না থাকা ভাওয়েল আর কনসোনেন্ট নিয়ে বললাম, এরপরে যেটা আছে বইয়েতে তোমাদের যে এন খানা বিভিন্ন রকমের ধরো উত্তরপত্র আছে, বই দেওয়া আছে তোমাদের বইয়েতে, বইয়ের বলা আছে, আমি বলছি তোমরা 60 জন বা 70 জন বা 120 জন যা স্টুডেন্ট আছো সব পরীক্ষার খাতা দিয়ে পরীক্ষার খাতা লিখেছো, পরীক্ষার খাতার এন জন আছো, সেই এন খানা অ্যান্সার স্ক্রিপ্ট জমা পড়েছে, এর মধ্যে হাইয়েস্ট মার্কস পাওয়া এবং লোয়েস্ট মার্কস পাওয়া ওই অ্যান্সার স্ক্রিপ্ট দুটো একসঙ্গে থাকবে না, তাহলে কত রকম ভাবে বিন্যাস করা যাবে। কি বললাম, এন খানা যে খাতা জমা দিয়েছো তার মধ্যে হাইয়েস্ট মার্কস পাওয়া খাতাটা আর লোয়েস্ট মার্কস পাওয়া খাতাটা, এই বিশেষ দুটো খাতা এরা একসঙ্গে থাকবে না, এরকম কত রকম ভাবে খাতাগুলোকে বিন্যস্ত করা যাবে। তার মানে ওই থাকবে না মানে আবার ওই ন্যাড়া খুঁজতে হবে যে থাকবে কতগুলো। প্রথম কথা হচ্ছে এন খানা খাতাকে মোট বিন্যাস করা যায় ফ্যাক্টোরিয়াল এন, এইটা এন খানা খাতা সবগুলোকে নিয়ে মোট বিন্যাস করা যায় ফ্যাক্টোরিয়াল এন।
এর মধ্যে ওই ন্যাড়া কারা, যে ওই যে দুজনকে একসঙ্গে থাকবে না বলেছে, তাহলে আগে দেখবো একসঙ্গে থাকবে সেরকম বিন্যাস কতগুলো হবে। তাহলে একসঙ্গে যদি থাকতে হয় তাহলে মোট আছে এন খানা, তার মধ্যে এন খানার মধ্যে হাইয়েস্ট মার্কস পাওয়াটা আর লোয়েস্ট মার্কস পাওয়া, এই দুটো খাতা কি এক জায়গায় চলে এলো, তাহলে এই দুটো মিলে কি একটা খাতা হয়ে গেল। তাহলে এইখানে কতগুলো খাতা আছে, n-2 খানা, মোট এন খানা, হাইয়েস্ট মার্কস পাওয়া খাতা এইটা, লোয়েস্ট মার্কস পাওয়া খাতা এইটা, তাহলে মাঝখানে বাকি খাতাগুলো কত, n-2, তাহলে n-2 খানা খাতা আর এই দুটো মিলে একটা খাতা, তাহলে মোট খাতা হয়ে গেল কত, মোট খাতা হয়ে গেল n-2, তার সঙ্গে একটা যোগ হলো, তাহলে এতগুলো বিন্যাস ইনটু বলেছিলাম যারা একসঙ্গে থাকবে তারা কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে। একসঙ্গে আছে কতজন, এই দুটো হাইয়েস্ট খাতা লোয়েস্ট খাতা ওই দুটো একসঙ্গে আছে, তাহলে ওরা বিন্যস্ত হতে পারে ইনটু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে হাইয়েস্ট খাতা এবং লোয়েস্ট খাতা একসঙ্গে রেখে বিন্যাস এটা হচ্ছে একসঙ্গে থাকবে, আর মোট বিন্যাস কতগুলো, ফ্যাক্টোরিয়াল n। তাহলে একসঙ্গে থাকবে না ওই ন্যাড়াগুলো বাদ, এইটা অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n মাইনাস এইটা মানে কত, ফ্যাক্টোরিয়াল n-1 ইন্টু কত 2, ফ্যাক্টোরিয়াল 2 1 2, এইটাকে লেখা যাবে দেখো n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। এই ফ্যাক্টোরিয়াল n-1টা কমন নাও, n-1 যদি কমন নিই তাহলে n-2, এইটাই প্রমাণ করতে দিয়েছে। তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে দেখাও যে n সংখ্যক বইকে যত রকম ভাবে একটা তাকে সাজানো যায় যাতে দুটো নির্দিষ্ট বই কখনো একত্রে না থাকে, ওই একই দুটো নির্দিষ্ট বই কখনো একত্রে না থাকে, তাহলে ওই দুটো নির্দিষ্ট বইকে সবসময় একসঙ্গে থাকবে কতগুলো আগে বার করে নাও, সেটা হচ্ছে এইটা, একসঙ্গে থাকবে না। ঠিক আছে, ওই একই এইখানে আছে m দিয়ে আছে যে n সংখ্যক বস্তু সবগুলোকে নিয়ে কতগুলো m সংখ্যক বস্তু পাশাপাশি না থাকে, ওই একই ওখানে দুটো বলেছিল, এবার জেনারেল ভাবে m খানা বলছে, n খানা মোট বস্তু আছে, এর মধ্যে নির্দিষ্ট m সংখ্যক বস্তু পাশাপাশি থাকবে না সেরকম বিন্যাস কতগুলো হবে। তাহলে n খানা বস্তুকে মোট বিন্যাস তো ফ্যাক্টোরিয়াল n হলো, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা করে n খানা আছে, এর মধ্যে যদি নির্দিষ্ট m খানা, ধরো এখানে দুটো, এখানের একটা, এখানে দুটো, এরকম করে এইগুলোকে সব এক জায়গায় করলাম, দিয়ে এইটা হচ্ছে m খানা বস্তু। তাহলে এখন এইখানে মোট বস্তু পড়ে থাকবে কতগুলো, n-m। এইবার এই n-m এইগুলো, এইটা 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 এইগুলো যা আছে সেইগুলো সব n-m, আর এরা একটা বস্তুর মতো কাজ করবে এইটা, তাহলে এতগুলো বিন্যাস ইনটু এই m খানা নিজেরা বিন্যস্ত হতে পারে এইটা, তাহলে নির্দিষ্ট m খানা বস্তু একসঙ্গে থাকবে তার বিন্যাস হচ্ছে এইটা, তাহলে একসঙ্গে থাকবে না ফ্যাক্টোরিয়াল n মাইনাস এটা ক্যালকুলেশন করে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বেশ, এতক্ষণ বর্ণ নিয়ে করছিলাম, এইবার সংখ্যা নিয়ে করি দু চারটে, সংখ্যা নিয়ে দু চারটে অঙ্ক এবার বলি। ধরো বলেছে 0 1 2 3 4, 0 1 2 3 4, এই সংখ্যাগুলো নিয়ে 5 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে, 5 অঙ্কের সংখ্যা কতগুলো পাওয়া যাবে, কোনগুলো ব্যবহার করবে, 0 1 2 3 4। 5 অঙ্কের সংখ্যা মানে, তো 5 অঙ্কের সংখ্যা মানে তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, এই 5টা স্থানে সংখ্যা থাকবে, এই 5টা স্থানে সংখ্যা থাকবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো সংখ্যার শুরুতে যদি 0 হয়ে যায় তাহলে সেটা 5 অঙ্কের সংখ্যা হবে না, সেটা 5 অঙ্কের সংখ্যা হবে না, সেটা 4 অঙ্কের হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে এইটার দেখো আগে যে অঙ্কগুলো করেছিলাম যে হাসিবুল শব্দের বর্ণগুলোকে নিয়ে কত রকম বিন্যাস করা যায়, না মোট 7 খানা ছিল, ফ্যাক্টোরিয়াল 7, কতগুলো এইচ দিয়ে শুরু হবে,
না এইচটা তখন ফিক্সড হয়ে গিয়েছিল, বাকিগুলোকে যত রকমভাবে বিন্যস্ত করতে পেরেছিলাম না ফ্যাক্টোরিয়াল 6। তাহলে এইচ দিয়ে শুরু সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6। যদি বলতো এইচ দিয়ে শুরু নয় কতগুলো, তাহলে কি উত্তর হতো? ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস ফ্যাক্টোরিয়াল 6। তো এখন এই 5টা এদেরকে মোট বিন্যাস করা যায় কত রকম ভাবে না ফ্যাক্টোরিয়াল 5। মোট 120খানা, 5টা সংখ্যাকে সবগুলোকে নিয়ে বিন্যাস করলে ফ্যাক্টোরিয়াল 5 120খানা। এর মধ্যে যদি আমি বলি 0 দিয়ে শুরু হবে কতগুলো, তাহলে 0 দিয়ে শুরু হওয়া মানে প্রথমটা 0 ফিক্সড হয়ে গেল, তাহলে বাকি এই 4টাকে বিন্যস্ত করা যাবে কত রকম ভাবে? ফ্যাক্টোরিয়াল 4 রকম ভাবে। তাহলে 0 দিয়ে শুরু হবে এই কটা, তাহলে 0 দিয়ে শুরু হবে না, তাহলে এইটা মাইনাস এটা। মোট বিন্যাস ফ্যাক্টোরিয়াল 5, এর মধ্যে 0 দিয়ে স্টার্ট হবে এইরকম সংখ্যা কতগুলো না 0 দিয়ে স্টার্ট হওয়া মানে 0টা প্রথমে ফিক্সড হয়ে গেল, তাহলে বাকি 4টেকে আমি বিন্যস্ত করতে পারি ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। তাহলে 0 দিয়ে শুরু হচ্ছে এরকম সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 0 দিয়ে শুরু নয়, এটা মাইনাস এটা। তাহলে 0 দিয়ে যেগুলো শুরু নয় সেটাই 5 অঙ্কের সংখ্যা, তাহলে এইটা কত? 120 মাইনাস 24 সমান 96। তাহলে 5 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে 96খানা। এইটা এইভাবে না করে কেউ যদি এইরকম লিখে লিখে করতে চায় যে 5 অঙ্কের সংখ্যা মানে সংখ্যাটার একক, দশক, শতক, হাজার, অযুত এই 5টি স্থান পূরণ করতে হবে, তাহলে প্রথমে দেখো এই স্থানটা আমায় পূরণ করতে হবে, এই ঘরটায় শূন্য বসানো চলবে না। ওই জন্য আগে আমায় এই ঘরটায় গ্যারান্টি দিতে হবে যে শূন্য যেন না বসে। তাহলে এই স্থানটা পূরণ করতে পারো কত বিভিন্ন রকম ভাবে, হয় এখানে 1 বসাবে, অথবা 2 সংখ্যাটাকে এখানে বসাবে, অথবা 3, অথবা 4। নিশ্চয়ই এখানে শূন্যটাকে বসাতে পারবে না, তাহলে সেটা 5 অঙ্কের সংখ্যা হবে না। তাহলে এই স্থানটা পূরণ করা যায় দেখো 4 রকম ভাবে, হয় 1 সংখ্যাটাকে বসিয়ে, নয় 2, নয় 3, নয় 4, এই 4টের কোনো একটাকে বসিয়ে এটা পূরণ করা যায়। অর্থাৎ এই কাজটা অযুতের ঘরের স্থানটা পূরণ করার কাজটা করা যায় 4 রকম ভাবে। ফলে এর যে কোনো একটা ধরো বসে গেল। এইবার হাজারের ঘরটা, যখনই এই 4টের কোনো একটা যখন বসে গেল, এইবার হাজারের ঘরটায় তুমি এই বাকি যে 3খানা পড়ে আছে এইগুলো দিয়েও পূরণ করতে পারো, আবার শূন্যটা দিয়েও পূরণ করতে পারো। তাহলে হাজারের স্থানটাও পূরণ করা যায় দেখো 4 রকম ভাবে। যদি এই ঘরে কেউ 1 বসিয়ে থাকে, তাহলে এই ঘরটায় শূন্য বসাতে পারে, বা 2, বা 3, বা 4। কেউ যদি এই ঘরটায় 3 বসিয়ে থাকে, তাহলে হাজারের ঘরটায় কি 0, কিংবা 1, কিংবা 2, কিংবা 4 বসাতে পারে। তো অর্থাৎ হাজারের স্থানটাও পূরণ করা যায় 4 রকম ভাবে। হলো, তাহলে 2টো বসে গেল। 2টো যেই বসে গেল, আর রয়েছে 3খানা। এই শতকটা 3 রকম ভাবে, এইটা 2 রকম, এটা 1 রকম। তাহলে এই মোট 5টা কাজ একসঙ্গে করা যাবে, এইটা ইন্টু এইটা। তো 4 4 16, 3 16 48, 2 96 সমান। দেখো এটারও যা অ্যান্সার, এটারও তাই অ্যান্সার, এটারও তাই অ্যান্সার। এইটার ক্ষেত্রে লিখবে কিভাবে না, লিখবে 5 অঙ্কের সংখ্যা তৈরি করতে গেলে অযুতের স্থানটি পূরণ করা যায় 4 রকম উপায়ে। ব্র্যাকেটে লিখবে 1, 2, 3, 4 এর যে কোনো একটি দ্বারা। হলো, এইবার বলবে হাজারের স্থানটি পূরণ করা যায় অবশিষ্ট 4টির যে কোনো একটি দ্বারা, অতএব 4 রকম উপায়ে। অনুরূপভাবে শতক, দশক এবং একক যথাক্রমে 3, 2 ও 1 রকম উপায়ে পূরণ করা যায়। অতএব 5 অঙ্কের সংখ্যা গঠন করা যায় 4 × 4 × 3 × 2 × 1 সমান 96টি। হয়ে গেল উত্তর। ঠিক আছে, এইবার যদি প্রথম বলেছিলাম 5 অঙ্কের কতগুলো, 5 অঙ্কের সংখ্যা। 2 নম্বর 0, 1, 2, 3, 4 এইগুলো দিয়েই বলছে 3000 থেকে 5000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যায়। 3000 থেকে 5000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যায়। তাহলে এখানে দেখো যখনই বলছে 3000 থেকে 5000, তাহলে তোমায় বুঝে নিতে হবে সংখ্যাটা ক অঙ্কের হবে, সংখ্যাটা 4 অঙ্কের হবে, সংখ্যাটা 4 অঙ্কের হবে।
কারণ 3000 থেকে 5000 মধ্যে যে কোনো সংখ্যা দেখো সবসময় 4 অঙ্কের হবে। ঠিক আছে, তাহলে 4 অঙ্কের যদি হয় প্রথমেই আমায় হাজারের স্থানটা পূরণ করতে হবে, হাজারের স্থানটা পূরণ করতে হবে। কেন না, আমার এই সংখ্যাটা হতে হবে 3000 থেকে 5000, সেটা ডিপেন্ড করবে এই হাজারের ঘরে কে বসছে সেইটার উপরে, হাজারের ঘরে কে বসছে সেইটার উপরে। কারণ হাজারের ঘরে যদি 2 বসে যায় বা 1 বসে যায় তাহলে দেখো, বা 0 বসে যায়, তাহলে কিন্তু সেটা এর মধ্যবর্তী সংখ্যা হবে না। অতএব এই ঘরটায় কাকে বসাতে হবে, হয় 3কে বসাতে হবে কিংবা 4কে, 3কে কিংবা 4, 3 কিংবা 4 এইখানটায় বসাতে হবে, তবে সংখ্যাটা এর মধ্যে হবে, না হলে হবে না। অতএব হাজারের স্থানটা পূরণ করা যায় 2 রকম উপায়ে, হাজারের স্থানটা পূরণ করা যায় 2 রকম উপায়ে, 3 অথবা 4 দিয়ে পূরণ করা যাবে। ক্লিয়ার কিনা বলে এটা, যেহেতু সংখ্যাটা 3000 থেকে 5000 মধ্যে, যদি কেউ হাজারের ঘরে 2 বসায়, বাকি এখানে যাই বসাও না কেন সংখ্যাটা 3000 থেকে কম হবে, 3000 থেকে 5000 মধ্যে হবে না। হাজার স্থানে 2 বা 1 বসালে দেখো সংখ্যাটা 2000 কম বা 1000 কম, 3000 থেকে 5000 মধ্যে হবে না। অতএব হাজারের স্থানটায় হয় 3 বসাতে হবে কিংবা 4 বসাতে হবে। তাহলে এই 3 4 যে কোনো একটা বসে গেল, তাহলে এটা 2 রকম ভাবে পূরণ করা গেল। যখনই একটা এটা বসে গেল, এইবার এই 4টে যে কোনো, এইটা এখানে বসাতে পারো যে কোনো একটা দিয়ে, তাহলে এইটা 4 রকম ভাবে, এটা 3 রকম, এটা 2 রকম। তাহলে মোট কতগুলো হলো, 4 2 8, 3 8 24 2 48। সুতরাং 3000 থেকে 5000 মধ্যে কতগুলো সংখ্যা পাওয়া যাবে, 48 খানা। ক্লিয়ার? যদি বলতো 3000 থেকে 4000 মধ্যে কতগুলো, 3000 থেকে 4000 মধ্যে, তাহলে দেখো এই ঘরটা যে 2 রকম উপায়ে বলেছিলাম, এটা আর 2 রকম উপায়ে হবে না, এটা একরকম, কেবলমাত্র 3 বসিয়েই হবে। কেউ কেউ ভাবছে না আমি যদি 4 বসাই অসুবিধা কি, বেশ 4 বসিয়ে দেখো, এইখানে যদি 4 বসাও, এইবার তুমি এখানে যাই খুশি বসাও, 1 বসাও, 0 বসাও, 2 বসাও, তাহলে দেখো সংখ্যাটা কি এর ভিতরে রইলো, কি বেরিয়ে চলে গেল। এই ঘরটায় তুমি 4ও বসাতে পারবে না, যেহেতু সংখ্যাটা 3000 থেকে 4000 মধ্যে বলেছে। অতএব 3000 থেকে 4000 বললে তখন এই হাজারের স্থানটা পূরণ করা যাবে একরকম উপায়ে, কেবলমাত্র 3 সংখ্যাটা দিয়ে। এইবার এইটা পূরণ করা যাবে বাকি 4টে যে কোনো একটা, 4 3 2, অর্থাৎ তখন হয়ে যাবে কত, 24। তখন হয়ে যাবে 3000 থেকে 4000 মধ্যে সংখ্যা পাওয়া যাবে 24 খানা। ঠিক আছে, এরপরে 3 নম্বর সংখ্যাটা ধরো বললো লেস দেন 1000, 1000 থেকে ছোট কতগুলো সংখ্যা পাওয়া যাবে, 1000 থেকে ছোট কতগুলো সংখ্যা পাওয়া যাবে, এইটা এবার বলো কি হবে। একটু ভাবতে হবে অঙ্কগুলো, আর কিছুই নেই, এমনি বুঝতে পারছো কিছু নেই, শুধু ধরতে পারলেই হবে, বাংলাটা ঠিকঠাক বুঝতে পারলেই হবে। বাংলাটা যদি কেউ বুঝতে পারো তাহলে অঙ্ক কঠিন কিছু নয়, মেন হচ্ছে বাংলাটা কি বলছে। এই যে 1000 থেকে ছোট, এর অর্থ কি, এর অর্থটা জানতে হবে। এর অর্থটা সংখ্যাটা ক অঙ্কের হবে, সংখ্যাটা দেখো 3 অঙ্কের হতে পারে, সংখ্যাটা 2 অঙ্কের হতে পারে, সংখ্যাটা 1 অঙ্কেরও হতে পারে, কিছু বলে দেয়নি, শুধুমাত্র বলেছে হাজারের থেকে ছোট কতগুলো পাওয়া যাবে সংখ্যা। তা হাজারের থেকে ছোট কি হবে, সংখ্যাটা অবশ্যই 3 অঙ্কের হতে পারে, 4 অঙ্কের কেউই হবে না, 4 অঙ্কের সবাই 1000 থেকে বড়। তাহলে 3 অঙ্কের সংখ্যা যখন হবে তাহলে একক, দশক, শতক। 3 অঙ্কের সংখ্যা যখন বলছি, তাহলে প্রথমে শতকের স্থানটা এই 4টে যে কোনো একটা দিয়ে পূরণ করতে পারি 4 রকম, হয় 1 9 2 9 3 9 4, যে কোনো একটা দিয়ে পূরণ করলাম, তাহলে 4 রকম উপায়ে এটা পূরণ করা গেল। যেই একটা এদের মধ্যে বসে গেল, রইল কত, এখানে তো 0 বসাতে কোনো অসুবিধা নেই, তাহলে এই ঘরটাও 4 রকম ভাবে পূরণ করা যায়, এটা 3 রকম, 4 4 16 3 16 48। তাহলে 3 অঙ্কের পেলাম 48 খানা হয়েছে। এইবার 2 অঙ্ক, তাহলে 2 অঙ্ক মানে একক আর দশক, এই দুটো ঘর পূরণ করব। তাহলে 2 অঙ্ক যখন পূরণ করব, তাহলে দশকের ঘরটাই 0 বসানো চলবে না, তাহলে এই 4টের যে কোনো একটা বসবে, তাহলে এইটা 4 রকম ভাবে হলো। তাহলে যে কোনো একটা ধরো এইটা বসে গেল, তাহলে বাকি আর ওই 4টে পড়ে রয়েছে, এই ঘরটাই 4টে যেটা খুশি বসতে পারে, তাহলে এটাও 4 রকম, 4 4 16।
তাহলে 2 অঙ্কের হলো 16খানা। এবার 1 অঙ্কের এইবার এইখানটা একটু দেখো, 1 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে এইখানে যদি কেউ শূন্যটাকেও 1 অঙ্কের সংখ্যা ধরে তাহলে একরকম উত্তর হবে, আর শূন্যটাকে না ধরলে একরকম উত্তর হবে। শূন্যটাকে ধরলে এই ঘরটা পূরণ করা যাবে 5 রকম পায়, কারণ শূন্যটাও তখন একটা সংখ্যা হিসেবে ধরলে 5 রকম। আর যদি বলে শূন্যটাকে ধরবো না তাহলে 4 রকম। তাহলে তুমি উত্তর লেখার সময় তুমি বলে দেবে শূন্যটাকে যদি 1 অঙ্কের সংখ্যা ধরা হয় তাহলে 1 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে 5টা, তখন উত্তর হবে কত? 48 + 16 + 5, যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। আর যদি বলে না শূন্যটাকে 1 অঙ্কের সংখ্যা ধরবো না, এমনি শূন্য ছাড়া যেগুলো সেইগুলোকে 1 অঙ্কের সংখ্যা ধরবো, তাহলে তখন 1 অঙ্কের সংখ্যা হয়ে যাবে 4। এটা 4 রকমভাবে পূরণ করা যাবে, তখন 1 অঙ্কের সংখ্যা হয়ে যাবে 4খানা, তাহলে তখন উত্তর হবে 48 + 16 + 4। বুঝতে পেরেছ? অর্থাৎ 1000-এর থেকে ছোট সংখ্যা কতগুলো তৈরি করা যাবে? তাহলে 3 অঙ্কের এতগুলো, 2 অঙ্কের এতগুলো, আর 1 অঙ্কের 4টে অথবা 5টা। যদি শূন্যটাকে সংখ্যা ধরো 1 অঙ্কের তাহলে 5টা, না ধরলে 4টে। এইটা হচ্ছে অ্যান্সার। হয়েছে? ধরো এবার একটা মজার অঙ্ক, 5 অঙ্কের 5 অঙ্কের যুগ্ম। 5 অঙ্কের যুগ্ম সংখ্যা কতগুলো পাওয়া যাবে? 5 অঙ্কের যুগ্ম সংখ্যা কতগুলো পাওয়া যাবে? এইবার দেখো, এটা মজার, এটার মাথার চুল উঠে যাবে। এটা শ্যাম্পু লাগবে অনেকগুলো, কারণ আবার নতুন করে চুল তৈরি হতে হবে মাথায়, তাই তো? শ্যাম্পু দিলে চুল তৈরি হয়। ওই সব শ্যাম্পু কোম্পানিগুলো আর ওই ড্রিঙ্কস কোম্পানিগুলো আমাদেরকে গাধা ভাবে, ওই জন্য দেখায়, আর আমরাও সেই বুঝে সব কিনি। দেখাচ্ছে সূর্য একদম এখান থেকে সব টেনে নিচ্ছে, আর একটুখানি এই গ্লুকোজ নাকি খেয়ে নিল, আর চনমনে হয়ে একদম আঙ্গুলে করে ঠেকালো, আর একদম সব হয়ে গেল। ভাবছে যারা দর্শক তারা বুঝি সব গাধা, আর সত্যিই তো আমরা গাধার মতোই আচরণ করি। ওইটা দেখেই আর ভাবি যে হ্যাঁ সত্যিই তাই, আর কিনি। যে এই শ্যাম্পু দিলে একদম চুল 3 দিনে একদম একদম এই হয়ে গেল, একদম সুন্দর, আর সব বললে ওই শ্যাম্পু কিনে আনবো, এই ফেস ওয়াশ, এই অমক, এইটা ছেলেরা মাখবে, ব্যাস একদম গোটা রাজ্য জেনে যাবে সেন্টের, এত ভরপুর। সব ওরা শেখায় আর আমরা শিখি। তো যাক, ছাড়ো। 5 অঙ্কের যুগ্ম সংখ্যা কতগুলো পাওয়া যাবে? এইখানে দেখো 5 অঙ্ক বলেছে, একক, দশক, শতক, হাজার, অযুত। 5 অঙ্ক মানে এই 5টা স্থান পূরণ করব। এইখানে এবার দুটো কন্ডিশন, 5 অঙ্কের হতে হবে মানে এই ঘরটায় 0 বসবে না তার গ্যারান্টি দিতে হবে, তবে গিয়ে 5 অঙ্ক হবে। আবার যুগ্ম বলছে, তার মানে এই ঘরটাতেও দেখতে হবে যে হয় 0 বসতে হবে, কিংবা 2 কিংবা 4। তার মানে দুদিকই খেয়াল করতে হবে, দুটো দিকই খেয়াল করতে হবে, এদিকেও তাকাতে হবে, এদিকেও তাকাতে হবে। এখন সরাসরি থাকলে আমি একটুখানি টাইম দিয়ে অঙ্কটা করাই, কারণ আগে তোমাদের ভুলগুলোকে করলে তখন বুঝতে পারো যে আমাদের এই ভুল হচ্ছে। যেহেতু এখন এই অপশন নেই, এখন আমাকেই বলতে হবে যে এই অযুতের স্থানটা অনেকে ভাবছো এই ঘরটা পূরণ করা যায়, আমি এই দিক দিয়ে শুরু করব, আগে এই স্থানটা পূরণ করব। আবার কেউ কেউ ভাবছো না, যেহেতু যুগ্ম বলেছে আগে এই ঘরটা পূরণ করব। আমি দুটোরই উদাহরণ দিচ্ছি। আগে এইটা, যারা ভাবছে যে আমি এই ঘরটা পূরণ করব, সে কি ভাবছে এই ঘরটা পূরণ করা যায় 4 রকম উপায়ে। সে সঠিক কথা বলেছে, 4 রকম। কি কি না, হয় 1 বসাবে, যে 4 রকম কি 1 কিংবা 2 কিংবা 3 কিংবা 4, এই 4টে যে কোনো একটা এখানে বসাবে, 4 রকম দিয়ে বলছে। এইবার দেখো এই ঘরটা পূরণ করবে কত রকম ভাবে, আর তুমি সিদ্ধান্তে আসতে পারবে না।
অনেকে ভাবতে পারে যে এই ঘরটা আমি পূরণ করব 3 রকম ভাবে, কারণ ধরো আমি এই ঘরটা 1 দিয়ে পূরণ করেছি, 1, তাহলে এই ঘরে আমি 0 বসাতে পারি, 2 বসাতে পারি, 4 বসাতে পারি। এটা 3 রকম বলতে পারে যে এইখানে 1 বসিয়েছি, তাহলে এই ঘরটায় 0 বসাতে পারি, কিংবা 2 কিংবা 4। ঠিক কথা, কিন্তু এই যে এখানে 4 রকম ভাবে বলেছো, তার মানে যে সবসময় 1 বসবে তা তো নয়। যদি 2 বসে যায়, যদি 2 সংখ্যাটা এখানে বসে যায়, তাহলে 2 সংখ্যাটা বসে গেলে এখন রয়েছে হাতে কত? 0, 1, 3, 4। তাহলে এইখানে তখন কি 0 আর 4 ছাড়া আর কিছু বসবে কি? 0 আর 4 ছাড়া, কারণ 2 তো এখানে বসিয়ে দিয়েছো, 2টা এখানে বসিয়ে দিয়েছো। তাহলে এককের ঘরে যুগ্ম হতে গেলে এককের ঘরে হয় 0 বসাতে হবে কিংবা 4 বসাতে হবে। তাহলে এককের ঘরটা পূরণ করা যাবে তখন কি বলবে? তখন 2 রকম ভাবে বলতে হবে। তখন এই জায়গাটা বুঝতে পারছো কিনা দেখো, যখন কেউ বলল এই ঘরটা 4 রকম উপায়ে পূরণ করা যায়, 4 রকম বলেছে মানে কি? হয় 1 দিয়ে পূরণ করবে, কিংবা 2 দিয়ে, কিংবা 3 দিয়ে, কিংবা 4, এই 4টের কোনো একটা দিয়ে পূরণ করবে। যখন 1 দিয়ে পূরণ করবে তখন এই ঘরটা দেখো পূরণ করা যায় 3 রকম ভাবে, যে হয় 2 বসাবো, নয় 4 বসাবো, নয় 0 বসাবো। কিন্তু যখন 2 বা 4 দিয়ে এই ঘরটা পূরণ করবে, এই ঘরে যদি 2 বা 4 বসিয়ে দিই, তাহলে এককের ঘরটা দেখো তখন আর 2 রকম ভাবে পূরণ করা যাবে, হয় 0, 2 কিংবা 0, 4। যদি এখানে 2 বসিয়ে থাকো, তাহলে এই ঘরটায় তখন 0 কিংবা 4 বসাতে হবে। আর যদি এখানে 4 বসিয়ে থাকো, তাহলে এখানে 0 কিংবা 2 বসাতে হবে। তাহলে এই ঘরটা কত রকম ভাবে পূরণ করা যাবে, এককের ঘরটা, এইটা আমি সঠিক সিদ্ধান্তে আসতে পারছি না, কারণ আমি এখানে জানতে পারছি না এখানে 1 বসেছে না 3 বসেছে না 2 বসেছে না 4 বসেছে। কারণ 1, 3 বসলে এখানটা এক রকমের উত্তর লিখবো, 2, 4 বসলে এখানটা এক রকমের উত্তর লিখবো। ওই জন্য আমি মজা করে বলি তাহলে এখানটা লিখে দেবে 2.5 রকম ভাবে পূরণ করা যায়, কারণ 2 রকমও হতে পারে, 3 রকম হতে পারে। ওই জন্য ভালো মাঝের খানটা 2.5 রকম ভাবে পূরণ করা যায়। 2.5 রকম ভাবে হলে তো উত্তর হবে না। তাহলে কি করবে? তাহলে যেটা করবে এই অঙ্কটার ক্ষেত্রে, এইবার অনেকে ভাবছে এককের ঘর দিয়ে আমি শুরু করব পূরণ করতে, একই সমস্যা হবে। এককের ঘর দিয়ে শুরু করলে এই ঘরটায় কি বসতে পারো 3 রকম ভাবে, যে এই ঘরটা 3 রকম ভাবে কি না 0 বসাবে, কিংবা 2 কিংবা 4, এই 3টে যে কোনো একটা বসবে। এই পর্যন্ত সঠিক তুমি লিখলে, কিন্তু এইবার এই ঘরটায় আর পূরণ করতে এইখানে আর লিখতে পারবে না, কারণ এখানে যদি 0 বসিয়ে দাও, এই 0 সংখ্যাটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে অযুতের ঘরটা দেখো 4 রকম ভাবে পূরণ করা যায় বলবে। আর যদি 2 বসিয়ে দাও, তাহলে অযুতের ঘরটা তখন 3 রকম। 0 যদি এখানে বসে যায়, তাহলে এই ঘরটা 4 রকম ভাবে পূরণ করা যায়, কারণ 1, 2, 3, 4 যেটা খুশি বসাতে পারি। আর যদি এখানে 2 বসিয়ে পূরণ করি, তাহলে 2 বসিয়ে দিলে তখন দেখো কি পড়ে আছে 0, 1, 3, 4, তাহলে নিশ্চয়ই 0টা তো এখানে বসানো যাবে না, তাহলে এই ঘরটা তাহলে 3 রকম ভাবে পূরণ করা যাবে বলবো। তাহলে এই ঘরে 0 বসেছে না 2, 4 বসছে, সেইটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ অযুতের ঘরটা 4 রকম না 3 রকম বলতে পারছি না, তাহলে ওইটাও সেই 3.5 রকম বলতে হবে। ওই জন্য যেটা করতে হবে, এইটা এই 3 রকম ভাবে বললে হবে না, অঙ্কটা করতে পারবে না। এককের ঘরটায় একদম ফিক্স 0 সংখ্যাটা বসিয়ে কতগুলো সংখ্যা পাও সেটা আগে দেখতে হবে। যে এককের ঘরে আমি 0টা বসিয়ে দিলাম, 0 বসে গেল। এইবার দেখো এইটা পূরণ করা যাবে কত? 4 রকম, এটা 3 রকম, এটা 2 রকম, এটা 1 রকম। তাহলে কত? 0 বসিয়ে কতগুলো সংখ্যা পেলাম? এই 0টা বসিয়ে কতগুলো সংখ্যা পেলাম? 4, 3, 12, 2, 24। এককের ঘরে 0 বসিয়ে মোট 24 খানা পেলাম। এককের ঘরে যদি 2 বসায়, যুগ্ম বলেছে তো, তাহলে এককের ঘরে 2 বসাতে, 2 যদি বসিয়ে দিই, এইবার 2টা বসে গেছে। এইবার এই ঘরটা পূরণ করা যাবে কয় রকম ভাবে? এই 4টের মধ্যে 3 রকম ভাবে, কারণ 0টা বসানো যাবে না, 1 কিংবা 3 কিংবা 4 বসাতে হবে, তাহলে 3 রকম হলো। ইনটু যেই 3টে, যেই একটা বসে গেল, বাকি এইবার 0টা এখানে বসাতে পারি, তাহলে এটা 3 রকম, এটা 2 রকম, এটা 1 রকম। তাহলে 2 বসিয়ে পেলাম 18 খানা। ঠিক একই রকম ভাবে এককের ঘরে 4 বসিয়েও পাবো দেখো 18 খানা। তাহলে 0 বসিয়ে পেলাম 24 খানা, 2 বসিয়ে পেলাম 18 খানা, 4 বসিয়ে পেলাম 18 খানা। তাহলে মোট কতগুলো যুগ্ম সংখ্যা পেলাম 5 অঙ্কের? না 18টা 36, আর 3 8 54, 8 8 16, 4 20, 60 খানা মনে হয় নাকি? 60 খানা। এইটা হচ্ছে অ্যান্সার, যে 5 অঙ্কের কতগুলো যুগ্ম সংখ্যা পাওয়া যাবে
সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আজকে আর বলবো না, এই পর্যন্তই থাক। এরপরে যে জিনিসটা এর পরের ক্লাসে বলবো, একটুখানি শুধু হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে পরের ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে যদি এতক্ষণ যে অঙ্কগুলো সব আলোচনা করলাম সবগুলো ছিল কি, সবগুলো ছিল ভিন্ন ভিন্ন বস্তু, আর একবার করে নিয়েছিলাম। যে সংখ্যা বা যে বর্ণগুলো নিয়েছিলাম সবগুলো ছিল ডিফারেন্ট, কোনোটা রিপিট ছিল না। ঠিক আছে, এবং একবার করেই নিয়েছিলাম। এর পরের দিন আলোচনা করব যদি রিপিট থাকে, যে শব্দটা বলেছে সেই শব্দটাতে যদি কোনো এক বা একাধিক বর্ণ রিপিট থাকে তাহলে তাদের বিন্যাস কেমন হয়, বা যে বর্ণটা আমি একবার নিচ্ছি বা যে সংখ্যাটা একবার নিচ্ছি সেটা যদি পুনরায় আবার নেওয়া যায় তাহলে বিন্যাস কেমন হয়, এটা এই অঙ্কগুলো করব। তার সঙ্গে দুটো স্পেশাল অঙ্ক পরের দিন আলোচনা করব, যে 1 2 3 4 5, ধরো এই পাঁচটা বিভিন্ন আছে, 5 অঙ্কের কতগুলো না ফ্যাক্টোরিয়াল 5। এটা তো যেহেতু জিরো নেই তাহলে একদম পরিষ্কার বলে দেবো ফ্যাক্টোরিয়াল 5 মানে 120খানা 5 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে। 120খানা সংখ্যা কেমন হবে না 12,345, 12,354, 12,435, এইভাবে করে কতগুলো সংখ্যা পাওয়া যাবে, মোট এটা 120খানা সংখ্যা তৈরি করা যাবে 5 অঙ্কের। এই 120খানা সংখ্যা যোগ করলে এই যোগ ফলটা কত হবে বার করব। এই 5 অঙ্কের যে 120খানা সংখ্যা পাবো, এই 120খানা সংখ্যার যোগ ফল কত হবে সেটা বার করব পরের ক্লাসে। ঠিক একই রকম ভাবে ধরো যে বইয়েতে যা অঙ্ক আছে এই উদাহরণ আছে সেইগুলো বাদ, ধরো এইটা বোর্ড বা টেবিল, TABLE, টেবিল 1 2 3 4 5, এইটাকে বিন্যস্ত করে কতগুলো ওয়ার্ড পাওয়া যাবে, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120খানা ওয়ার্ড পাওয়া যাবে। এইটাকে বিন্যস্ত করে 120খানা ওয়ার্ড পাওয়া যাবে। এই 120খানা ওয়ার্ডকে যদি আমি ডিকশনারিতে, অভিধানে, ইংরেজি অভিধানে যদি যে নিয়মে ওয়ার্ড সাজানো থাকে সেই নিয়মে যদি ওই 120খানা ওয়ার্ডকে আমি সাজাই, অর্থাৎ প্রথমে এ দিয়ে যত ওয়ার্ড পাবো সেগুলো লিখব। এ দিয়ে যদি আমি 30খানা ওয়ার্ড দেখতে পাই তাহলে ওই 30টা ওয়ার্ডের মধ্যে কি দেখতে পাই না সেকেন্ড ওয়ার্ডটা কার বি আছে, বা সেকেন্ড ওয়ার্ডটা কার এ আছে, সেকেন্ড ওয়ার্ডটা যার আগে থাকবে সেইটা। এখন সেকেন্ড ওয়ার্ডটাও মিল আছে, দেখলাম 4খানায়, এ বি দিয়ে 4খানা। তারপরে এবার থার্ড ওয়ার্ডটা দেখি কার আগে আছে, এইভাবেই তো ডিকশনারিতে সাজানো থাকে। তাহলে সেই 120খানা ওয়ার্ডকে ডিকশনারি অনুযায়ী যদি সাজায় তাহলে এই টেবিল শব্দটা কোনো একটা পজিশনে আসবে, সেইটা কত নম্বর পজিশনে আসবে, প্রথম দ্বিতীয় তৃতীয় 70 80 85 কত নম্বর স্থানে ওই র্যাঙ্কে ডিকশনারি অনুযায়ী 120খানা ওয়ার্ডকে সাজায় তাহলে কত নম্বর পজিশনে এই টেবিল শব্দটা আসবে। ভেবে বাপরে এত সব অঙ্ক যখন করে দেবো বলে দেবো তখন দেখবে বাবা এত সোজা। ঠিক আছে, তো পরের ক্লাসে ওইগুলো আলোচনা করব, দিয়ে তোমাদের এই বিন্যাস চ্যাপ্টারটা শেষ করব। মজার, কিন্তু বুঝতে পারলে তবে মজা, আর যদি না বোঝো, যদি ভাবো যে ইতিহাসের মতো মুখস্থ করব তাহলে কিন্তু অঙ্ক হবে না, এই চ্যাপ্টারটা হবে না। কিন্তু আমার সঙ্গে সঙ্গে যদি বোঝো, আমি যা বলছি আশা করছি বোঝার ক্ষেত্রে যথেষ্ট। এখন তুমি কতখানি বাংলা পড়ে তার অর্থ উদ্ধার করতে পারছো সেটা তোমার ব্যাপার, কিন্তু অঙ্ক আমি যা বলে দিচ্ছি আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে।